অ্যাবস্ট্রাক্ট অফ ফিজিক্স আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখতে চলেছি তাপ ও তাপগতিবিদ্যা বইটির পঞ্চম অধ্যায় তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র ও এন্ট্রপি এর দ্বিতীয় লেকচার। এই লেকচারে আজকে আমরা আলোচনা করব কার্নো ইঞ্জিনের ব্যাখ্যা এবং কার্নো উপপাদ্য নিয়ে। প্রথমে আমরা কি জানি কার্নো ইঞ্জিনটা কি? তাহলে আমরা চিন্তা করব হচ্ছে এটা পি বনাম বি লেখচিত্র, ঠিক আছে? লেখচিত্র চিন্তা করলাম, তাহলে লেখচিত্র চিন্তা করে আমরা একটা কি চিন্তা করব, বি একটা সমষ্ণ রেখা আর রুদ্ধতাপ রেখা তার থেকে খাড়া, সেটা চিন্তা করব। আবার এইখান থেকে একটা রুদ্ধতাপীয় রেখা, আবার হচ্ছে এইখান থেকে একটা সমষ্ণ রেখা চিন্তা করব। আমরা চতুর্থ অধ্যায়ে জেনেছি যে সমষ্ণ রেখা রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখা হতে হয় গামা গুণ আরা। এই হিসেবে আমরা এটা আঁকলাম, আন্দাজ করলাম যে এটা হচ্ছে গারানি। তাহলে এখন এটা কি ছিল, পি ভি লেখচিত্র, ঠিক আছে? এই সকল জায়গায় ধরি P1 V1 T1, এখানে হচ্ছে P2 V2 T1। এখানে তাপমাত্রা পরিবর্তন হয় যেহেতু সব সমষ্ণ, কিন্তু নিচে রুদ্ধতাপের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা পরিবর্তন হয়। তখন আমি লিখবো P3 V3 T2, আবার এখানে লিখবো হচ্ছে কি P4 V4 T2। তাপমাত্রার পরিবর্তন হইতেছে এইখান থেকে এখানে আসার সময়, আবার এইখান থেকে এইখানে যাওয়ার সময়, ঠিক আছে? তাহলে আমি যদি দেই এ বি সি ডি, ঠিক আছে? তাহলে এখন আমরা দেখি কি লিখছে, কার্নো ইঞ্জিন। এটা হচ্ছে আমাদের কার্নো ইঞ্জিন, বা এটা হবে কার্নো চক্র। এখানে আমরা লিখবো হচ্ছে চক্র। যে চক্রে, এই যে একটা চক্র, যে চক্রে আয়তন, চাপ, তাপমাত্রা হতে শুরু হয়ে এই যে একটি কি প্রসারণ হতেছে, ভি কি বৃদ্ধি পেতেছে না, প্রসারণ হতেছে, তার মানে কি সমস্ত প্রসারণ, ও একটি এটা কি রুদ্ধতাপের রেখা, তার মানে রুদ্ধতাপীয় প্রসারণ হচ্ছে, ঠিক আছে? এবং একটি সমস্ত সংকোচন, এটা সমস্ত সংকোচন কেন, ভিটা কমে যেতেছে, ঠিক আছে? এবং একটি রুদ্ধতাপীয় কি হয়, সংকোচন হয়। এই যে আবার কি রুদ্ধতাপীয় সংকোচন, এইটা হচ্ছে মাধ্যমে কি আবার এই বিন্দুতে ফিরে আসলো, তাকে কার্নোচক্র বলে। এদিকে গেল, এইদিকে গেল, এইদিকে গেল, এইদিকে আসলো, এটাই হচ্ছে আমাদের কার্নোচক্র। এটাকে সুন্দরভাবে যদি আমরা বলি, যে চক্রে কার্যকারী পদার্থ আয়তন, তাপ ও তাপমাত্রা হতে শুরু করে একটি সমস্ত প্রসারণ, একটি রুদ্ধতাপীয় প্রসারণ, একটি সমস্ত সংকোচন, একটি রুদ্ধতাপীয় সংকোচনের মাধ্যমে পূর্বের অবস্থায় ফিরে আসে, তাকে কার্নোচক্র বলে, ঠিক আছে? এটা ছিল হচ্ছে আমাদের কার্নোচক্র। এখন হচ্ছে আমাদের কার্নো ইঞ্জিন। এখন কার্নো ইঞ্জিনের কি, আমাদের হচ্ছে তাপ শক্তি অর্থাৎ কিউ ই থেকে আমি কিভাবে সেটাকে কাজে রূপান্তরণ করতে পারবো, ডাব্লিউ। এই জন্য একজন ফরাসি, ঠিক আছে, বিজ্ঞানী, নাম হচ্ছে আদি কার্নো, একটি আদর্শ ইঞ্জিন প্রতিষ্ঠা করার কথা কল্পনা করেন, ঠিক আছে? এই ইঞ্জিনটাই হচ্ছে আমাদের কার্নো ইঞ্জিন। এখানে লেখা আছে, তাপ শক্তিকে কাজে রূপান্তরের তাত্ত্বিক ব্যাখ্যা প্রদানের জন্য ফরাসি বিজ্ঞানী আদি কার্নো সকল দোষ ত্রুটি মুক্ত করে একটি আদর্শ ইঞ্জিনের কল্পনা করেন, তাকে কার্নো ইঞ্জিন বলা হয়। এর ব্যাখ্যা নিম্নরূপ, ঠিক আছে? এখন কি এই চিত্রগুলা একটা দেওয়ার মানও আছে, আমি আরেকটা চিত্র আঁকাবো। আঁকানোর আগে আমি এটা বলি যে এই কার্নো ইঞ্জিন যে আছে, এই কার্নো ইঞ্জিনের ভিতরে একটা চোঙ পাওয়া যায়, ঠিক আছে? চোঙের ভিতরে একটা পিস্টন থাকে। তাহলে আমরা যদি সেই চোঙটা আঁকাই, এখানে চোঙের এই নিচ সাইডে হচ্ছে আমার তাপ পরিবাহী কোনো থাকে, ধাতব বস্তু বা যে কোনো বস্তু থাকতে পারে, এই পাশ দিয়ে হচ্ছে তাপ প্রবাহ হইতে পারে। আর বাকি সব হচ্ছে তাপ অন্তরক বা তাপ কুপরিবাহী পদার্থের তৈরি হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের এই কুপরিবাহী। আবার ভিতরে একটা পিস্টন থাকে, পিস্টন ঘর্ষণ মুক্ত হয়, অর্থাৎ এটা যে উঠানামা করবে পিস্টনটা, কোনো ঘর্ষণ সৃষ্টি হবে না।
এবং এই পিস্টনটাও আমার কি তাপ অন্তরক অর্থাৎ কুপরিবাহী পদার্থ দ্বারা তৈরি। আর এইখানে হচ্ছে আমার প্রবাহী পদার্থ দ্বারা তৈরি। ঠিক আছে, তাহলে এইটাকে নাম দেওয়া হচ্ছে সি, এটাকে হচ্ছে আমাদের হচ্ছে তাপ উৎস, উৎসকে আমরা নাম দেওয়া হচ্ছে এম, আর এটা হচ্ছে এন, আর এইটা হচ্ছে আসন, এটাকে প্রকাশ করা হয় এস দ্বারা। তাহলে এই যে আমি বললাম যে তিনটাই দেওয়াল কি থাকে, কুপরিবাহী থাকে, সেটাই এখানে ব্যাখ্যা করেছে। এক, চোঙ বা সিলিন্ডার, চোঙের তিনটি দেওয়াল সম্পূর্ণ তাপ অন্তরকে তৈরি অর্থাৎ কুপরিবাহী। এই যে কুপরিবাহী, 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 ঠিক আছে, কিন্তু তলদেশ সম্পৃক্ত তাপ সুপরিবাহী। ঠিক আছে, তারপর কি লিখছে, তাপ অন্তরক পদার্থের তৈরি পিস্টন, এই যে পি, ঘর্ষণহীনভাবে চোঙের ভিতর উঠানামা করতে পারে, আমি যা বুঝাইলাম। তারপর কি বলছে, তাপ আধার বা তাপ উৎস এম, এটি উচ্চ তাপমাত্রা, এর কি তাপমাত্রা কি উচ্চ, কি অনেক বেশি। ঠিক আছে, রক্ষিত উচ্চ তাপ গ্রহিতা যুক্ত, এর সাথে কি উচ্চ তাপ গ্রহণ করতে পারে এমন যুক্ত একটি বস্তু, এটিকে ইঞ্জিনের তাপ উৎস হিসেবে কাজ করে, হিসেবে বিবেচনা করা হয়। এখানে আমি লিখবো বিবেচনা, বিবেচনা করা করা হয় লিখবো, করে না লেগে। আর তারপর হচ্ছে এন হচ্ছে আমার এখানে হচ্ছে টিটা কম। ঠিক আছে, টিটা এইখান থেকে কম হবে, এই জন্য বলছে যে তাপ গামলা বা গ্রাহক এন একটি নিম্ন তাপমাত্রায় T2 ধরি, এটা T2 আর এটা যেহেতু আমরা T1 ধরছি, রক্ষিত উচ্চ গ্রহিতা তাপ গ্রহিতা, তার মানে কি এও উচ্চ তাপ নিতে পারবে কিন্তু এর নিম্ন তাপমাত্রায় বিরাজ করে। ঠিক আছে, একটি বস্তু, এটি ইঞ্জিনের তাপ উৎস, সরি এটা না, এই যে গামলা বা গ্রাহক, এটি নিম্ন তাপমাত্রায় টিও রক্ষিত উচ্চ তাপগ্রহিত একটি বস্তু, ইঞ্জিনের কার্যকারী পদার্থ এতে তাপ বর্জন করে। কি করতেছে, এই যে ইঞ্জিনটা আছে, তাপগুলা কি করবে, এই এনের এখানে বর্জন করবে, এটি তাপ গামলা বা সিঙ্ক হিসাবে কাজ করে। ঠিক আছে, সিঙ্ক মানে কি, বেসিন মানে কি, ফেলে দেওয়া না, সিঙ্কে ফেলে দাও, তাহলে এই যে হচ্ছে তাপমাত্রাটা আমি বর্জন করতেছি বা ফেলে দিচ্ছি। আর আসন, এইটা হচ্ছে আসন, এই আসনটা পুরোই হচ্ছে কুপরিবাহী পদার্থ দ্বারা তৈরি। এই আসনটা যখন আসে, এই চৌটা যখন এই আসনের উপর স্থাপিত হয়, ঠিক আছে, তখন কি হয়, রুদ্ধতাপ প্রক্রিয়া হয়। রুদ্ধতাপ প্রক্রিয়ায় কি, তাপ আমার সঞ্চালন হয় না, সেজন্য এই যে অন্তরকটা তখন এর সাথে স্পর্শ করে। এটা হচ্ছে আমাদের কার্নো ইঞ্জিনের ব্যাখ্যা এবং কার্নো চক্র। এখন আমরা দেখবো হচ্ছে কার্নো উপপাদ্য। বিজ্ঞানী সাদি কার্নো কি করছিলেন, তাপগতিবিদ্যার কি সূত্র, দ্বিতীয় সূত্র থেকে দুইটা সিদ্ধান্ত গ্রহণ করেন খুব মূল্যবান, সেই দুইটা সিদ্ধান্তকে আমরা বলে হচ্ছে কার্নো উপপাদ্য। তার প্রথমটা হচ্ছে, যদি একই তাপমাত্রা, ঠিক আছে, T1 T2, এটা হচ্ছে উৎস গ্রাহক, এবং সেম তাপমাত্রা T1 T2 হয়, তাহলে এই দুইটা ইঞ্জিনের যে আমি যে কর্মদক্ষতা পাবো, আমি কর্মদক্ষতা কি পরে শিখবো, এই কর্মদক্ষতা যে আমি পাবো এটা ভিন্ন হইতে পারবে না, এবং ভিন্ন তো হবে না, এবং এই দুইটা সমান হবে, এটা এখানে বলা হয়েছে। দেখি, একই তাপমাত্রা পরিসরে কার্যরত কোনো ইঞ্জিন কার্নো ইঞ্জিনের অপেক্ষা অধিক কর্মদক্ষতা সম্পূর্ণ হতে পারে না, কারণ হচ্ছে সমান হয়, আমি যেটা বললাম। এর পরবর্তী হচ্ছে, একই তাপমাত্রা পরিসরে কার্যরত সকল প্রত্যাবর্তী ইঞ্জিনের কর্মদক্ষতা সমান, এবং উহা কার্যকারী পদার্থের প্রকৃতির উপর নির্ভরশীল নয়। ঠিক আছে, এবং আমরা আরেকটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে T1 minus T2 divided by T1 is greater than T1 minus Q2 divided by Q1। এই জিনিসটা কি আমরা জানি না, জাস্ট আমরা এটা মনে রাখবো, পরবর্তীতে আমাদের এটা কাজে লাগবে। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।